তোমার শিক্ষা দিচ্ছে দীক্ষা, দেখায় আমায় আলোর দিশা। তোমার আশিস আছে আমার মাথার পরে জানি, কেটে যাবে যতই আসুক অমানিসা। সাধনচন্দ্র দে রচিত পিতা ও পিতৃত্ব কবিতার অংশবিশেষ শুনছিলেন দর্শক। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সাথে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত জনপ্রিয় দুজন মানুষ। একজন বিশিষ্ট সঙ্গীত পরিচালক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক এবং যাকে আমরা জিঙ্গেল কিং হিসেবে চিনি, সেই রিপন খান, এবং আছেন তারই সুযোগ্য সন্তান অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক প্রত্যয় খান। চলুন কথা বলি তাদের সাথে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। জি, তো আমি এই 15 জুন বিশ্ব বাবা দিবস ছিল, তো আমি প্রথমেই জানতে চাইবো যে আপনি একজন সফল বাবা, এবং আপনাকে বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। থ্যাংক ইউ। জি, তো বাবা হিসেবে আপনার যে এই যে প্রাপ্তি, এটা কেমন লাগে? এটা তো ভাষা প্রকাশ করা যায় না, অনেকে জিজ্ঞেস করে এটা, মানে কেমন ছিল জার্নিটা? এই জার্নিটা আসলে আমি জার্নিটা তো জানি না, হঠাৎ করে অবাক হয়ে যাও আর কি, যে ওরা কি করে মিউজিক করে। ওদেরকে তো হাতে পায়ে ধরে তো আর তালিম দেওয়া হয়নি ওইভাবে, কিন্তু অবশ্য আমার বাবা তালিম দিয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু আমি একটু অবাক হয়েছি আমার ব্যস্ততার মধ্যে থেকে ওরা মিউজিক করছে। এটা আমার একটা সারপ্রাইজিং হয়েছে আমার লাইফে একটা। এবং প্রথম ভয় পেতাম যে ওরা ভুলভাল করে কিনা, দেখলাম যে না, ভুল করছে না। মানে প্রথম যখন বাবা হলেন সেই অনুভূতিটার কথা মনে আছে? হ্যাঁ, তখন তো আমার বয়স 22 বছর বয়স, যখন 22 বছর হৃদয় যখন হয় আর কি, অনেক ছোট। আমি মানে তখন বাবা হওয়ার যে মানে ভাবছিলাম যে অন্যরা যে বাবা হয়েছে তাদের ফিলিংসটা কি, আমার ফিলিংসটা কি, মানে আমি না আসলে ওই ফিল করার মতো মানে কিছু খুঁজে পাচ্ছিলাম না। জি, তো বাচ্চার বাবা হয়েছি, লজ্জা পাচ্ছিলাম আর কি ওই সময়টায়, যেহেতু বয়স একটু কম ছিল। যাক, মাশাআল্লাহ এখন তো সবাই বড়। তখন কোথায় থাকতেন, মানে ছিল কোথায়? তখন আমাদের বাসা ছিল কাঁঠাল বাগানে। কাঁঠাল বাগানে, হ্যাঁ। আচ্ছা, তো আমি প্রত্যয় খানের কাছে আসতে চাই যে এই যে রিপন খানের সন্তান হিসেবে কেমন লাগে, এবং এটা কি আশীর্বাদ মনে হয় না চাপ মনে হয়, কোনটা? তো অবশ্যই আশীর্বাদ, এবং এটা তো আসলে আমরা পুরো ফ্যামিলিতে আসলে আমরা খুব লাকি। আসলে এরকম এনভায়রনমেন্টে বড় হয়েছে ছোটবেলা থেকে। তো পাপা মাত্র যেটাই বললেন যে পাপার জন্য সারপ্রাইজিং ছিল, আমিও বলবো যে আমাদের জন্য সারপ্রাইজিং ছিল, স্পেশালি আমার জন্য, বিকজ আমি তো আসলে আমার মিউজিকটা হঠাৎ করে স্টার্ট হয়েছে একটা হঠাৎ সাডেন এজ থেকে। সো খুব লাকি, খুব ব্লেসড যে এখনও আমরা একসাথে কাজ করছি, একই জায়গায় কাজ করছি, একই সব কিছু আমাদের শেয়ারিংয়ে একসাথে হচ্ছে, এবং আমাদের কনভারসেশন ম্যাক্সিমাম টাইম কাজ নিয়েই হয়। সো আই গেস এটা আমার জন্য এবং আমাদের জন্য খুব একটা ব্লেসিং। এত বিখ্যাত একজন বাবার, মানে এত জনপ্রিয় উনি, এত 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 বড় মাপের একজন সঙ্গীত পরিচালক, ওনার মানে সন্তান হিসেবে মানে চাপ মানে লাগে না, বা কাজ করতে যে কোনো মনে হয় না যে ভুল হয়ে যাচ্ছে কিনা, বা বাবা কি বলবে এরকম মনে হয় না? পাপা তো হি হ্যাজ বিন অলওয়েজ সাপোর্টিভ সব সময়, প্রথম থেকে। সো আসলে ভুল যদি আমাদের হয়ও, সেই ব্যাপারটা এমনভাবে গাইড করে আমাদেরকে বলবেন, সেটাই আমরা অলওয়েজ বিলিভ করি। সো চাপ কখনোই মনে হয়নি। বাহ, খুব ভালো। রিপন খান, আপনাকে এক সময় আপনার কিছু বড় ভাই সুলভ যারা আছেন তারা জোর করে সময় সাংস্কৃতিক গোষ্ঠী নামে একটি সংগঠনে আপনাকে গণসঙ্গীত গাওয়ার জন্য নিয়ে যায়, এবং সেখানে আপনি কত সময় ছিলেন, মানে কি ধরনের কাজ করতেন? আচ্ছা, তো অনেক অনেক আগের কথা, তুমি এটা জেনেছো, আর মনে হয় তুমি সময়তে আছো মনে হচ্ছে। জি জি জি, আচ্ছা, আমি নিজের সময় নাট্য দলে কাজ করি। আচ্ছা, তো তখন আসলে গণসঙ্গীত একটা পার্ট ছিল, মানে মঞ্চনাটক আর গণসঙ্গীত ছিল। সেটার লিড দিতেন কাজী জামাল ভাই আর কি, আমাদের এক সিনিয়র বড় ভাই, উনিও সঙ্গীত পরিচালক। তো উনি যখন আমাকে পুরো সংগঠনের সবাই আমাকে পেয়ে একটু মানে আনন্দ থাকতো আর কি, আমি কারণ অনেক কিছু জানতাম আমি আর কি, ভালো গাইতে পারতাম, ভালো তবলা বাজাতাম। তো জামাল ভাই আমাকে মানে লুফে নিল আর কি, যে উনার পাশে সবসময় রাখতেন। তখন উনার সাথে উনি লিড দিতেন গণসঙ্গীতটা সময়ের, তো উনার পাশেই সবসময় আমি থাকতাম, এবং মোটামুটি পুরোপুরি ইনভলভ হয়ে গেলাম কয়েক বছর ওইখানে। আচ্ছা, তো মানে ওই সময় কি আপনি গণসঙ্গীত করতেন নিয়মিতভাবে? হ্যাঁ, আমি তবলা বাজাতাম, পাশাপাশি গান গাইতাম, গণসঙ্গীতটা গাইতাম আর কি।
মানে কি ধরনের শো হতো, কোথায় হতো আপনাদের যদি মনে আমরা পড়ে? 86 এর কথা না 83 এর কথা? 83 কথা বলছি। 83 হ্যাঁ 86 তো আমি অনেক বিজি হয়ে গেছি, তখন তো আমি সময়তে আসলে ওইভাবে নাই। জি আমি সময়তে ছিলাম বেসিক্যালি 2-1 বছর, আচ্ছা মানে কন্টিনিউয়াস ছিলাম আর কি। আর আমি আসলে 83তেই কিন্তু আমি জিঙ্গল নিয়ে বিজি হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ 86তে তো একদম পুরোপুরি বিজি আর কি, মানে জি, জি, জি। ব্যস্ত, সময় দেওয়া হয়নি। জি এক সময় আমি যতদূর জেনেছি সঙ্গীতের প্রতি আপনার খুব একটা আগ্রহ ছিল না এবং আপনি অনেকটা কি বলবো যে রাগ বা জেদের বশবর্তী হয়ে মানে জিঙ্গেল মানে করেছিলেন। না এটা একটা সত্যি কথা যে কি আমি ছিল সেই ঘটনাটা, কি ছিল? না অ্যাকচুয়ালি আমার বাবা ছিলেন ব্যাংকার, পাশাপাশি উনি সঙ্গীত চর্চা করতেন। জি আমাদের বাসায় নিয়াজ মোহাম্মদ চৌধুরী থেকে শুরু করে সবাই আমাদের বাসায় আসতেন সন্ধ্যার সময়। আব্বু ব্যাংক থেকে আসতেন, একটা আসর হতো আর কি। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে সঙ্গীতকে আমি মানে পছন্দ করতাম না, কেন যেন পছন্দ করতাম, অনেক ছোট আমি, ভালো লাগতো না। ভালো লাগতো না। হ্যাঁ কিছু কিছু কারণ আছে, ওগুলা দেখে ভালো লাগতো না, ওগুলা নাই ভাই বললাম। মানে জি আমার কাছে মনে হয়েছে সঙ্গীতের যারা করেন তারা খুব একটা উপরে উঠতে পারেন না, আমার কাছে মনে হয়েছিল তখনকার ওই সময়। ওই সময়ের অনুভূতি। হয়তো এই জন্য হয়তো বা। তারপরে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই, যে একটা গ্যাপ থাকে, 2-3 মাস গ্যাপ থাকে না, তো ওই সময় আমি সাংস্কৃতিক গোষ্ঠী, যে সময় সাংস্কৃতিক গোষ্ঠী, ওখানে আমাদের কতগুলো বড় ভাই, নাম বলতেই হয়, কালী জামাল ভাই, সাকির ভাই, সোহেল ভাই মারা গিয়েছেন, এই 3 জন আমাকে সময়তে উনি নিয়ে গেলেন। মানে ওনারা তখন সময়তে কাজ করতেন? হ্যাঁ কাজ করছেন, তো নিয়ে গেলেন। তা নিয়ে যাওয়ার পরে তো ওখানে খুব একটা মানে মানে সবার একটু মানে আদরের হয়ে গেলাম। তারপরে ওখান থেকে শুরু করার পরে পথনাট্য আমরা বড় বড় মানে কি বলে ত্রাণ তুলেছি আমরা, আমি হারমোনিয়াম কাঁধে নিয়ে সামাজিক কার্যক্রম এগুলো করেছি। ঠিক ওই সময়টা মানে ওই 83 দিকেই, শেষের দিকে হয়তো আমাদের সমাজসাংস্কৃতিক গোষ্ঠীর পাশে একটা স্টুডিও হলো আর কি। কোথায় ছিল এই আপনাদের? এটা পল্টনে। পল্টন? হ্যাঁ এটা স্টুডিওটা হলো 3 নম্বর পুরোনো পল্টনে। 3 পুরোনো পল্টন। তো ওখানে রেগুলার যেতাম, যাদের নাম বললাম, জামাল ভাই, সাগির ভাই। তো ওই সময় দেখি একটা ক্লায়েন্ট, আমি সংক্ষেপে বলি, একটা ক্লায়েন্ট জিঙ্গেল নিয়ে কথা বলছে এবং খুবই একটা লাউড কথা বলছে, এগুলো কোনো সুর হলো নাকি, এরকম এরকম। তো এটা আমার খুব প্রেসিডে লেগেছিল আর কি। চিন্তা করলাম যে এত গণ্যমান্য ব্যক্তিদের এইভাবে কথা বলছে, তা আমি স্ক্রিপ্টটা মুখস্থ করে ওই সমাজ সাংস্কৃতিক দৌড়ে গিয়ে সুর করে আবার দৌড়ে আসলাম মহড়া কক্ষে গিয়ে। হ্যাঁ দৌড়ে এসে ক্লায়েন্টকে বললাম, দেখেন তো কেমন লাগে। তো আমি হারমোনিয়ামটা নিয়ে সুরটা শোনালাম, তো ক্লায়েন্ট তো বসার থেকে উপরে উঠে গেল লাভ দিয়ে আর কি। আর এটাই তো খুঁজতেছি, এই ওয়াজ ঢাকায় অ্যাকচুয়ালি। হ্যাঁ এটা রেকর্ডিং করেন মুহূর্তের মধ্যেই। তারপরে রেকর্ডিং হলো, সে গানটা গাইলো হলো ইরফান আরা নার্গিস। জি তো এটা দন্ত সংস্কার, একটা দন্ত সংস্কার বড়ই চমৎকার, বড়ই চমৎকার, এটা প্রোডাক্টের নাম। তো দাঁতের মাজন জাতীয় কিছু, রাইট, একটা টুথ পাউডার আর কি। হ্যাঁ তো এই জিঙ্গেলটা মানে হিট হয়ে গেল, এটা তো আমি জানতাম। মানে এমন হিট হয়েছে যেটা আমি শুনতে পেলাম যে মানে আমার পুরো মিডিয়া যারা এই সংগঠন, যারা অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করতেন, তারা আমার উপর ঝুঁকে গেলেন আর কি, মানে ভীষণ ভাবে। তারপর তো বিজি হয়ে গেলাম, এমন বিজি হয়ে গেলাম তো আমি নিজেও বুঝতে পারলাম না। তো এটাই আমার মানে জিঙ্গেলের শুরু, জিঙ্গেলের শুরুটা এখান থেকে। দেখ আমরা এই গল্পে আবার আসবো, আমরা প্রত্যেকের কাছে আসতে চাই যে এই যে রিপন খানের মতো একজন এত বড় মাপের সঙ্গীত পরিচালক এবং তার ঘরে আপনার জন্ম, তো তখন কি শিল্পী হয়ে ওঠাটা কি একটু সহজ হয়ে যায় নাকি অনেকটা জোর করেই এই লাইনে মানে চলে আসতে হলো? না, শিল্পী তো আসলে জোর করে হওয়া যায় না, আমি যেটা বিলিভ করি। হয় না যে বাবার ইচ্ছায়, হয়তো নিজের ইচ্ছা ছিল না, এমন হয়েছে? না আসলে তো স্পেশালি আই ডোন্ট থিঙ্ক যে পাপাদের কোনো প্ল্যান ছিল আমার মিউজিক নিয়ে। আচ্ছা, তো আমি তো ছোটোবেলায় পড়াশোনা নিয়ে, খেলাধুলা নিয়ে থাকতাম। সো এটা এনভায়রনমেন্টটা ম্যাটার করে। তো সো আমি আসলে ওইভাবেই নিজে নিজে করে একটু মানে এক্সপ্লোর করতে করতে মিউজিকে আসছি আর কি। তো এরপরে তো আসলে পুরোটুকুই তখনই ফ্যামিলির উপরে ডিপেন্ডেন্ট, কারণ তখন আমি লুকিয়ে লুকিয়ে স্টুডিওতে যেতাম। পাপারা জানতো না কখন মিউজিক করছি, লুকিয়ে লুকিয়ে স্টুডিওতে যে মিউজিক করে গান রেডি করতাম। সো আমার ব্যাপারটা অনেকটা হিডেন অবস্থায় হয়েছে। সো এটা আসলে ইন্সপায়ারেশন থেকে হয়েছে। সো এখানে এইটাই মানে বাবার কাছ থেকে শেখার সুযোগ হয়েছে, বাবা শিখিয়েছে। হ্যাঁ, বাবা ধরে না শিখালে তো আমাদেরকে সেই এনভায়রনমেন্টটা তৈরি করে দিয়েছে। এই
আসলে অনেক সময় দেখা যেত পাপারা যে টাইপের মিউজিক শুনে বা যে টাইপের মিউজিক ফলো করে বা ওটাও আমাদের উপরে প্রভাব পড়বে, এটা ভেরি অবভিয়াস। সো ইভেন পাপা যখন কিছু বাজায় আমরা হয়তো পাপা না দেখালেও আমরা দূর থেকে সেটা শুনেছি, দেখেছি। সো সেই ইন্সপিরেশন তো অলওয়েজ বেসিকটা থাকবেই। ও আসলে ছিল ক্রিকেটার। ক্রিকেটার আছে, মানে ছোটবেলায় এত পপুলার ক্রিকেটার ছিল, এত ভালো ক্রিকেটার ছিল যে এটা নিয়ে অনেক কাহিনীও আছে। আচ্ছা, বাসায় জিনিসপত্র ভেঙে ফেলতো, রাত্রেবেলা বোলিং করতো, পুরো এলাকায় খুব পপুলার ক্রিকেটার ছিল। তা আমি ধরে নিচ্ছি যে ক্রিকেটারই হবে হয়তোবা, কিন্তু কখন যে মিউজিক করা শুরু করলো এটা তো বুঝতে পারলাম না। আমার একটু ব্যক্তিগত জানার আগ্রহী যে রিপন খানের আসলে সঙ্গীতের হাতেখড়িটা কিভাবে হয়েছিল বা কোথায় আপনি মানে শিখেছিলেন? মানে না না, আমার বাবা তো উস্তাদ ছিলেন। ওস্তাদ ছিলেন? হ্যাঁ, আমার বাবা এখনো বেঁচে আছেন, আমার মা নেই, 4 বছর হলো। বাবা এখনো আছে, একটু বিছানায় আছেন, সুস্থই আছেন। মানে বাবার কাছ থেকে আপনি শিখেছিলেন? হ্যাঁ, আব্বুর কাছ থেকে শেখা, এবং সে কঠিনভাবে শেখা। এটা যদি বলতে অনেক সময় লাগবে, মানে সংক্ষেপে বলি। যেমন আমার বাবার নিয়ম ছিল ঘুম থেকে উঠেই রেয়াজ করা। রেওয়াজ করতে হবে। তারপরে আম্মা তবলা বাজাতেন, আব্বু হারমোনিয়াম ধরতেন, আমরা তিন ভাই রেয়াজ করতাম। তারপরে আব্বু ব্যায়াম করাতেন। যখন ব্যায়াম করাতেন তখন খুব খিদে লাগতো আর কি, প্রচন্ড। কিন্তু আব্বু তো ছাড়াছাড়ি নাই, ব্যায়াম শেষ হতো, তারপর বলতো পড়তে বসতে। হ্যাঁ, তারপর পড়তে বসতাম, আম্মা নাস্তা নিয়ে আসতো। এইটা রুটিন ছিল আর কি। রুটিন ছিল। আপনার অন্য ভাই বোনরা কি মানে আপনার 3 ভাই? আমার ইমিডিয়েট ছোট, ও বিজনেস করে। আর আমার 3 ভাই। আর একদম ছোট যেটা, রিঙ্কন খান ওর নাম, ও ক্যামেরাম্যান। ও আচ্ছা, হ্যাঁ, আমরা তাকে চিনি খুব ভালোভাবে। হ্যাঁ, বেশ বিখ্যাত। তো এই যে আপনার হৃদয় খান, প্রত্যয় খান এবং মেয়ে রাইজা খান, তো সবাই তো আসলে মানে শিল্পী এক অর্থে, তাই না? এবং সহধর্মিণী শেফালি খান বাদ গেল কেন আসলে এই জার্নি থেকে? মানে শ্রোতা, একটা শ্রোতা তো লাগবে, শ্রোতা লাগবে না? জি জি, নিশ্চয়ই। শ্রোতা হিসেবে মানে ওনার সাপোর্ট বা ইন্সপিরেশন কেমন ছিল? না না, ও তো সাপোর্ট না দিলে তো এতটুকু হওয়ার কথা না, বাচ্চারও এত বড় হতো না। ওর সাপোর্ট তো মারাত্মক। জি, মানে মানে আমার মনে হয় হাতে গোনা খুব কম আছে যে রাতে বাসায় আগে আসছি। জি জি জি, ম্যাক্সিমাম টাইম তো ভোরে আসছি, আবার সকালে উঠে চলে গেছি। মানে শুধু আমাকে সাপোর্ট দেওয়া না, ও তো আমার বাচ্চাদেরকে পড়াশোনা করানো, দেখানো, এটা তো একটা আমার বিশাল বড় সাপোর্ট। আমাকে কোনো হ্যাসেলে ফেলছে না, আমি মানে এই দায়িত্বগুলো ও করে ফেলতে পারতেছে। এটা একটা আমি আসলেই মানে কৃতজ্ঞ, কি বলবো না কি বলবো বুঝতেছি না। মানে এটি বিশাল একটা সাপোর্ট। জি জি, নিশ্চয়ই। এমনিতে আমি একেবারে ব্যক্তিগতভাবেই একটা ব্যক্তিগত জায়গা থেকেই বলছি যে আপনার মেয়ে রাইজা খানের প্রতি আপনার ভালোবাসার প্রকাশ কি একটু বেশি? আমার কাছে মনে হয় যে সামহাও যে আপনি মেয়ের প্রতি খুব বেশি দুর্বল, সেটার কারণটা কি? না, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি ছেলেরা কি বঞ্চিত হচ্ছে? না না না, তুমি থ্যাংক ইউ, আমার মেয়ের কথা বলেছো। জি, কারণ আমি যদি কোনো লাইভে মেয়ের কথা না বলি ও খুব কষ্ট পায়। বাহ, যাক যাক, আমার মেয়ে তো অবশ্যই বুঝতেই পারো। আমার কিন্তু বোন নাই। আমাদের ফ্যামিলি একটাই মাত্র মেয়ে, আমাদের মধ্যমণি। আর মেয়ের সাথে বাবার সম্পর্ক তো বুঝতে পারে কেমন জি হতে জি, পারে। নিশ্চয়ই। যাক, একটাই বলতে পারে, এটা একটা বলা উচিত, সেটা যে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। জি হ্যাঁ, নিউ ইয়র্কে থাকে, ব্যবসা করে, জি, ভালো ব্যবসায়ী। তো এটা একটা সুখের ব্যাপার। আমাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার আসছে, ও একটা আচ্ছা, ছেলে। হ্যাঁ, ওর নাম শাফিউর। খুবই ভালো ছেলে, আমরা খুবই খুশি, একটা আনন্দের মধ্যে দিন কাটাচ্ছি ওকে নিয়ে। আচ্ছা আচ্ছা। মানে সেও কি গানের সঙ্গে আছে? না না না, ও গানের সঙ্গে না। আচ্ছা আচ্ছা। আমরা কথা বলছিলাম সঙ্গীতের নানান বিষয় নিয়ে, এবং আমরা প্রত্যেকখানে আসতে চাই যে গতকালই আপনার একটি গান ইউটিউব চ্যানেলে, আপনার নিজস্ব ইউটিউব চ্যানেলে রক্তবর্ণ শিরোনামে সেটা রিলিজ হয়েছে। আমরা এই গানটা সম্পর্কে শুনতে চাই। জি, যে গানটা বেশ কয়েক মাস আগে আমি জাস্ট অডিওটা রিলিজ করেছিলাম। আমি রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলটা আমার নিজের স্পটিফাই বা যেই অডিও প্ল্যাটফর্মগুলো আছে এগুলো একটু অ্যাক্টিভ হচ্ছে আর কি। তো আমি রিসেন্টলি কিছু অডিও গান ছেড়েছিলাম জাস্ট স্পটিফাই সব জায়গায়। তো ওই গানগুলো আমি এখন ভিডিও আকারে এখন রিলিজ দিচ্ছি। সো এর মধ্যেও একটা গান 2 মাস আগে রিলিজ দিয়েছিলাম, আগের ঈদে। ওটাও একটা গান ছিল আমার নতুন। এই গানটা নতুন একটা গান, এটার অডিও রিলিজ হয়েছে আগে, এখন ভিডিওটা আমি গতকালকে ছেড়েছি আর কি। তো ভিডিওটা গানটা লিখেছে সাদিকা, আমার ফ্রেন্ড, আর এই ভিডিওটা বানিয়েছে রাফি, ও আমার ফ্রেন্ড, রাফিয়ান রাফি। সো এটা আমাদের একটা ঘরের প্রোডাকশন, ফ্যামিলির মধ্যে, ফ্রেন্ডসের মধ্যে প্রোডাকশন।
সো কক্সবাজারে শুটিং করেছিলাম আচ্ছা এবং পুরো ভিডিওটা ফোন দিয়ে শুট করা, নো ক্যামেরা অর এনিথিং। আমরা স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ইউজ করে সো এটা জাস্ট আমরা ইউটিউবে গতকাল রিলিজ দিলাম, এখন জাস্ট এটা ক্যাম্পেইন করছি এখন। এটা তো আপনার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল? ইয়েপ। সেটার নাম কি দর্শকদের উদ্দেশ্যে বলবেন? আমার নামে চ্যানেল প্রত্যয় খান। প্রত্যয় খান পাওয়া যাবে। আচ্ছা, তো আমরা কি একটু ছোট্ট করে রক্তবর্ণটা একটু শুনতে পারি? হ্যাঁ শুনতে পারি। তুমি রক্তবর্ণে আমায় করেছো বিরহমান, তবু তুমি আমার অনুভূতিতে বিরাজমান। আমি আর শুনতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই দর্শক দেখে নিবে বাকিটুকু। তো এছাড়া আর বর্তমানে আর কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে আপনার? বর্তমান ঈদে বেশ কয়েকটা নাটকের বিজিএম করলাম, গানও ছিল বেশ কয়েকটা। এর মধ্যে ন্যান্সি আপু কাজ করলাম, একটা গান করলাম, ওনার মেয়ের একটা গান করলাম রোদেরা। ওই গানটা এখন রিলিজ হয় না যদিও। এছাড়া আরো কিছু আর্টিস্টের গান করছি, এই তো। আর নিজে আমি জানি যে আপনি অত্যন্ত ব্যস্ত একজন এই মুহূর্তে এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক, এবং অনেক আর্লি এজ থেকে শুরু করেছেন। জার্নিটা মানে কেমন ছিল আপনার? জার্নিটা আমার তো প্রথম অ্যালবাম বের হয়েছিল 2011-এ, যখন আমার বয়স 13 বছর ছিল। তো জার্নিটা আসলে ওই গান দিয়ে শুরু হয়েছে। অ্যাজ আ মিউজিক ডিরেক্টর অনেক পরে এসেছি কাজ, শুধু মিউজিক কাজ করে নিয়ে। সো গান দিয়ে শুরু করেছি, এরপরে ব্যাক টু ব্যাক কিছু রিলিজ দিয়েছিলাম। এরপরে যেটা হয়েছে যে জার্নিটা একটা চেঞ্জ হয়েছে। আমি আসলে পরে গানের থেকে বেশি ব্যস্ত হয়েছি আর্টিস্টকে ফিচার করার জন্য, বা অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড স্কোর কম্পোজার হিসেবে, বা জিঙ্গল হোক। আপনি তো প্রচুর নাটকের কাজ করেছেন, আপনি মানে ফিল্মেও কাজ করেছেন। জি, তো ওই সাইডে বেশি ব্যস্ত হয়ে গেছিলাম। সো যার কারণে মাঝখানে গানটা প্রায় 1-2 বছর আমি নিজের গান করার সময়টা পাইনি আসলে। সো দ্যাটস ওয়াই এখন ব্যালেন্স করে বাইরের কাজ, কমার্শিয়াল কাজ এবং নিজের ব্যক্তিগত গানগুলো আমি এখন ব্যাক টু ব্যাক। আপনার ফ্যান ফলোয়ার্সরা আপনাকে কোন জায়গাটাতে বেশি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মনে হয় আপনার? আমাকে তো সবাই আসলে গানের দিক দিয়ে চিনে, শিল্পী, জি, সঙ্গীত শিল্পী সবাই এক্সপেক্ট করে গানের দিক দিয়ে। বাট একটা আলাদা মার্কেট, আলহামদুলিল্লাহ একটা মার্কেট ক্রিয়েট হয়েছে আমার, যেখানে অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড স্কোর কম্পোজার হিসাবে মার্কেটে সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। বাট আমি চাই নিজেকে অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবেই বেশি প্রেজেন্ট করতে। সো সেই দিকে আমি বেশি ফোকাস করছি। আপনার বড় ভাই হৃদয় খান অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী, এবং উনিও সঙ্গীত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, খুবই পপুলার। তো তার সাথে কাজ করা হয়েছে আপনার? হ্যাঁ, আমরা ব্যাক ইন 2017 আমরা মিস ওয়ার্ল্ড 2017 একটা, সবাই জানে মিস ওয়ার্ল্ড। সো ওখানে গ্র্যান্ড ফিনালেতে আমরা একটা ম্যাশ আপ করেছিলাম। আচ্ছা, সেখানে কিছু ইংলিশ গান ছিল, ভাইয়ের গান ছিল, প্লাস আমাদের একজন সিঙ্গার ছিল তাসনিম মানিকা। আমরা একটা ইংলিশ ম্যাশ আপ করেছিলাম, ওটা ভাই আর আমি মিলে করেছিলাম জিনিসটা। সো ওটা আই গেস তখন প্রথম কোনো বাংলাদেশে এরকম একটা ম্যাশ আপ ইংলিশ গান সহ ভাইয়ের গান সহ উই ডিড দ্যাট টুগেদার, এন্ড এটা খুব হিউজ রেসপন্স পেয়েছিলাম। দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ার্ক আমরা করেছি। এবং দুই ভাই মিলে, মানে এছাড়া মানে না নো ওয়ান এলস, মানে ভাইয়ের কোনো আর আপনার গান করা হয়নি আপনার? না, আমাদের এমনি কোনো মৌলিক কাজ করা হয়নি। আচ্ছা, না নিশ্চয়ই হবে। তো আমরা যদি হৃদয় খানের মানে বর্তমান অবস্থা জানতে চাই, তার এখন কি অবস্থা, সে মানে কোথায় আছেন বা কি নিয়ে ব্যস্ত আছেন? গান নিয়েই ব্যস্ত থাকে ও সারাক্ষণ। যেটা হয় কি, আপনার আমরা দীর্ঘদিন নতুন কোনো গান পাচ্ছি না, সেই জায়গা থেকে ওইটাই আমি বলছি। ও বেঁচে কাজ করে, ও বেশি কাজ করতে চায় না। জি, শুধু যে গান না, ও শো করতে চায় না। মানে ও বেছে, যেটা ও যদি মনে করে না ঠিক আছে আমার শোটা করা আমার জন্য ঠিক, মানে ওইভাবে করে ও একদম ওর নিজের গাইডটা ও নিজেই দেয় এবং ওইভাবেই করে। যার ফলে আপনি অসংখ্য গান, অসংখ্য শো করা, অথবা অসংখ্য টিভি শো করা, এগুলোতে মানে দেখা যায় কম। শুরু থেকেই অ্যাকচুয়ালি ওকে আমি প্রথম থেকেই গাইড করেছিলাম যে মানে ঝাঁকের কই হওয়ার মতো থেকে লাভ নেই, তুমি আলাদা হয়ে থাকবা, সেটাই তোমার জন্য। তার যখন মুড হয় বা তার যখন মনে হয় যে করা উচিত না, মানে ও যেটা মনে করে যে আমি এখন করা ঠিক হবে এটা, অথবা এই জায়গাটা যাওয়া ঠিক হবে, ও ঠিক ওখানেই যায়। আচ্ছা, তো আপনি 1986 সালে এই যে বললাম যে প্রথম জিঙ্গেল দন্ত সংস্কার বড়ই চমৎকার সেটা করেছেন, এবং 83-তে আচ্ছা, সেটা গেয়েছিলেন ইফফাত আরা নার্গিস। হ্যাঁ, এবং এখন পর্যন্ত 2000-এর উপরে আপনি জিঙ্গেল করেছেন, এবং আপনি এই যে মানে জিঙ্গেল কিং হয়ে ওঠার জার্নিটা আসলে কেমন ছিল? এটা দীর্ঘ একটা সময়, এই জায়গাটা আমি একটু শুনতে চাইবো। এবং 2018 সালে আপনি একবার অসুস্থ হয়েছিলেন এই লম্বা জার্নির মধ্যে। আমরা এই গল্পটা ছোট্ট করে শুনতে চাইবো আপনার। যখন আমি আমার গ্রহণযোগ্যতা যখন খুব বেড়ে গেল শুরুতেই আর কি, জিঙ্গেল করা নিয়ে, যেটা বললাম যে তোমার টুথ পাউডারের বিজ্ঞাপন,
তখন আমি ডিসাইড করলাম যে আমাকে যদি মিউজিক করতেই হয় তাহলে আমি এইভাবে করব, না হলে করব না। সেটার অনেক কিছুই আছে, নাইবা বললাম। জি। তো আমি কিন্তু যেভাবে প্রথম চিন্তা করেছি জি। যে আমি মিউজিক করতে গেলে আমি এইভাবে করব, এবং ঠিক সেইভাবে কিন্তু আমি করেছি, এবং আমার সন্তানদের কিন্তু ওইভাবে কিন্তু আমি বড় করেছি, যেটা আমার একটা প্ল্যানিং ছিল, একটা মানে সেভাবে আমি বলবো আমি সাকসেসফুল। আর জিঙ্গলের বিষয়টা আমি আসলে অত মানে কখনোই মানে ভাবারও সময় পাইনি, ফিলও করি নাই। এত এত কাজ, মানে একটার পর একটা, এমন দিনও আছে আমি মানে একের অধিক জিঙ্গল করেছি, এবং সেগুলো সবগুলোই হিট। তো এইভাবে পার হয়ে গেছি। আমি ঠিক আমার তো মাথায় আমার মানে অনেকটা সময়, অনেক লম্বা একটা লম্বা টাইম। কিন্তু একটা জিনিস বলতে পারি, আমি প্রথম বললাম যে আমি মিউজিক পছন্দ করতাম না, কিন্তু যখন আমি মিউজিক করা শুরু করলাম, আমি মানুষ যখন লুফে নিল আমাকে, তখন কিন্তু আমি খুব এনজয় করতাম। কিরকম যে আমার একটাই ছিল, মনে মনে টার্গেট ছিল, কখনো বলতাম না কাউকে, সবাই যে মিউজিক করে সেটা আমি করবো না। এইটা একটা আমার একটা জেদ ছিল আর কি, মনে মনে। সেটা জিঙ্গেল কি আপনাকে লিখতেও হয় নাকি আপনি শুধু মানে শুটটা করেন? অ্যাকচুয়ালি বিজ্ঞাপন নির্মাতাতেও এটা করেন। জি। এই উনি স্ক্রিপ্টটা সিলেক্ট করেন। স্ক্রিপ্টটা একজন বিজ্ঞাপনের স্ক্রিপ্টটা আসলে যে কেউ লিখতে পারে না। জি। এটা একটা প্রোডাক্ট নিয়ে লিরিক, তো এবং প্রোডাক্টকে কেন্দ্র করেই সেখানে ধরেন কোম্পানির মালিকও ইনভলভ থাকতে পারে, থাকে হয়তো, ক্লায়েন্ট, তারপরে যিনি নট ইভেন দ্যাট যিনি মার্কেটিং প্রধান, সেও কিন্তু থাকে, সে জানে এটা কোন ওয়ার্ড ইউজ করলে অথবা কিভাবে কি করলে ক্যাম্পেইনটা কেমন হবে। তারপরে বিজ্ঞাপন নির্মাতা আছেন, তারপর তো আমরা যারা আছি, আমি আছি, আমার যারা সিঙ্গার আছে, এক সময় কিন্তু আমরা একটা টিম ওয়ার্ক করতাম, টিম ওয়ার্ক হতো আর কি। এটা নিয়ে এটা কিন্তু ফলাফল খুব ভালো ছিল আর কি, মানে খুবই আউটপুটটা খুব ভালো পাওয়া যেত। আমাদের বিজ্ঞাপনের আউটপুটটা কি, একটা বিজ্ঞাপন সুন্দর হলো, দেখতে ভালো হলো, শুটটা ভালো হলো, গায়কটা গাওয়াটা ভালো হলো, তা কিন্তু না। আমাদের বিজ্ঞাপনের আউটপুটটা কি, প্রোডাক্ট কত বেশি সেল হচ্ছে। তো আমার সারা জীবনের যত বিজ্ঞাপন করেছি, প্রত্যেকটা প্রোডাক্টের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কিন্তু হিট করেছে, মানে বিক্রি বেড়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। যে আমার ওই সময়ের জিঙ্গেল বা এই সময়ে এসে কি কোনো পার্থক্য দেখতে পান? অনেক পার্থক্য আছে। আমি তো এখনো বিজি, এখনো কাজ করছি। পার্থক্যটা কি, দেখো আমি ওই সময় জিঙ্গেল করেছি, কিন্তু জিঙ্গেলটা কিন্তু হিট করেছে, জি, এবং জিঙ্গেলটা হিট করেছে, পাশাপাশি কিন্তু প্রোডাক্ট হিট করেছে, ওইটাই কিন্তু আসলে মানে আলটিমেটলি লক্ষ্য। হ্যাঁ, তাহলে কি আমার বিজ্ঞাপন হিট করেছে, মানে প্রোডাক্টটা হিট করেছে। আমি দু একটা নাম বলতে পারি, কিন্তু বলবো না। এমন বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনটা হিট করেছে কিন্তু প্রোডাক্ট হিট করেনি, সে কোম্পানি ডুবেই গেছে। আচ্ছা, এমন কিছু কোম্পানির নাম আমি জানি যেটা হয়েছে। তার মানে এটা কি, বিজ্ঞাপনটা এমনভাবে শুটটা অথবা বিজ্ঞাপন লিরিক নির্মাতা মানাবে যেটা হিট হবে, মানে প্রোডাক্ট হিট হওয়ার জন্য হিট হবে। হ্যাঁ, তা না হলে তো কোনো লাভ নেই আসলে, মানে অনেক রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আর যদি হিট না হয়, জি, প্রোডাক্ট যদি এটাকে মানুষের মানে পৌঁছায় না দেওয়া যায়, সেই কোম্পানি কিন্তু ডুবে যায়। সো কাজটা খুব মানে রিস্কি, খুব রিস্কি এবং খুব রেসপন্সিবল কাজ আর কি। তো প্রত্যেক এখানে কি মানে জিঙ্গেল করা হয়েছে বা হয়? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তো এখন কি মানে সঙ্গীতই আপনার পেশা, বা সঙ্গীতই মানে বাবার জায়গাটার হাল ধরার কোনো মানে ইচ্ছা আছে এরকম? মিউজিক নিয়ে আছে আপাতত, জি, দেখছি কি হয়। মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ভবিষ্যৎ আসলে আমার মিউজিকটাকে আমি একটু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রেজেন্ট করতে চাই। জি, আপনি আরো কয়েক জায়গায় বলেছেন আপনি। সো এই টার্গেট নিয়ে, ইনিশিয়াল টার্গেট নিয়ে এখনো আছি আর কি। সো নিজের উপরেও কাজ করছি, সব মিলে আর কি। সো মিউজিক নিয়ে এখন যত ভাবনা, মানে এখন ধরেন আপনার বাবা একটা দীর্ঘ সময় একটা জার্নিতে ছিলেন বা এক ধরনের মিউজিক করে গেছেন, এখন আপনি এসে আবার আরেক ধরনের নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন, তো আপনার মাথায় কি কাজ করে? এখন তো সিনারিওটা একটু ডিফারেন্ট, যেটা আপনি মাত্রই বুঝিয়ে কোয়েশ্চেনটা করলেন। সো দেখা যায় যে মানে এখন তো অনেক ধরনের মিউজিক হচ্ছে, অনেক ধরনের আর্টিস্ট আসছে, ওই কোলাবোরেশনটা এখন খুব ডিফারেন্ট। হ্যাঁ, সো আসলে ওই যেভাবে যেটা দরকার সেভাবেই করার মানে টার্গেটটা আমার ওইটাই আর কি। আচ্ছা,
তো ইন্টারন্যাশনাল লেভেলে যেতে হলে আসলে ওই নিজেকে আর এক্সপ্লোর করার সময়টা দেওয়াটা খুব জরুরি, সো সেই সময়টা দিচ্ছি আর কি। জি, তো আমি একেবারে অনুষ্ঠানের শেষের দিকে একেবারে ছোট্ট করে জানতে চাইবো প্রত্যেক খানের কাছে যে এই যে আপনি ইউল্যাব থেকে বিবিএ সম্পন্ন করেছেন এবং এখন মানে খুবই ব্যস্ত একজন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক, তো আপনি কি মনে করেন যে সঙ্গীতের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে? যদি মিউজিক রিলেটেড কোনো শিক্ষা বলেন সেটা তো আসলে এটা ছোটোবেলার থেকে এটা বাই ব্লাড বা বাই এনভায়রনমেন্ট আসতে হয়। এছাড়া আসলে মিউজিক তো আসলে আমি মনে করি যারা শিখে হয় না, আছে মিউজিক আসলে শিখা হ্যাঁ 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 শিখে মিউজিক করা যায় না, তার গড গিফটেড, তার ভিতরে কিছু থাকতে হবে, তারপরেও শিখলে এটাকে ডেভেলপ করতে পারবে। জি 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 একটা মানুষ গান গাইতে পারে না, সুর তাল বুঝে না, সুরে গাইতে পারে না, তাকে যদি জি জি তালিম দেওয়া হয়, তাবিজ গুলে খাই দেওয়া হয়, হ্যাঁ না, আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অত্যন্ত ধন্যবাদ এবং আপনাদের বাবা এবং সন্তানের জন্য শুভকামনা থাকলো এবং আপনাদের আর উত্তর সাফল্য কামনা করছে এবং এনটিভিতে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। জি, ভালো থাকবেন। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের আয়োজনটি আজকের মধ্যে এখানে শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।